পরে দেখতে পারি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025 সালের যেটা আছে সেটা অনুসারে আমরা একটা কথাবার্তা বলবো আজকে। শুধু মান বন্টন এবং আমি কিছু প্রশ্ন নিয়েছি। সেই প্রশ্নগুলো নমুনা প্রশ্ন, সেগুলো আমরা তোমাদের দেখাবো, আমি তোমাদের দেখাবো। আর এখানে নমুনা প্রশ্ন আছে আমার, এই নমুনা প্রশ্ন তোমাদের দেখাবো। ঠিক আছে, আমরা প্রথম বাংলা দিয়ে শুরু করি। তো বাংলাতে এটা টোটাল 100 নাম্বার, কিন্তু পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট। তো 100 নাম্বার, প্রথম যে 1 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি, যেটাকে আমরা লাইন বলি। তো এখানে কবির নাম লিখতে হবে, আর কবিতার নাম তো দেওয়াই থাকবে। তো কবিতার নামও তোমার কিন্তু আগে লিখতে হবে, তারপর কবির নাম লিখতে হবে। এখানে পাবে 1 নম্বর। কবিতার নাম যদি তুমি লিখো তাহলে পাবে 1 নম্বর। আর এই যে 8 লাইন লিখলে প্রত্যেক লাইনের জন্য 1 নম্বর, টোটালি আমরা 1+1+8, এখানে 10 নাম্বার পাবো। তো এরপর আছে শব্দ অর্থ। শব্দ অর্থ 5টা থাকবে। কোনো বিকল্প নেই, দেখো, কোনো বিকল্প নেই। এখানে একটা স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা থাকবে, তোমাকে পাঁচটারই উত্তর দিতে হবে। এমন নয় যে 7টা থাকবে সেখান থেকে 5টার উত্তর দিবা, বিষয়টা এমন না। যে কয়টা থাকবে সব জায়গায়, শুধু বাংলা না, ইংরেজি বলো, কেউ দাগ দিবা না, ডিসপ্লেতে কেউ দাগ দিও না। বাংলা বলো, ইংরেজি বলো, গণিত বলো, যে কয়টা থাকবে, যা থাকবে তাই দিতে হবে। কোনো বিকল্প খুব নাই বললেই চলে, বিকল্প নাই। নোবেল দাগ দিবা না, ঠিক আছে? 2 নম্বর আছে শব্দ অর্থ লিখন। শব্দ অর্থ লিখন হচ্ছে 5টা থাকবে, 5টা দিতে হবে। বাক্য গঠন। বাক্য গঠন এই যে এখানে দেখো, বাক্য শব্দ অর্থ লিখনের পরে বাক্য গঠন আসতেছে। বাক্য গঠনে এখানে যেমন 5টা থাকবে। যেমন এখানে 5টা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা থাকবে। 5টাই বাক্য তোমার গঠন করতে হবে। আর অবশ্যই বাক্য গঠনের সময় খেয়াল রাখতে হবে যাতে আমরা পাঠ্য বইয়ের আলোকে, বাংলা সাবজেক্ট তো, পাঠ্য বইয়ের আলোকে আমরা ওই বাক্যটা লিখতে পারি। তুমি বাহির থেকে একটা বাক্য লিখে নিয়ে দিয়ে দিবা, তার থেকে বেটার হয় যদি তুমি পাঠ্য বইতে যেরকম বাক্য আছে যে ওই শব্দ থেকে যদি তুমি বাক্য লিখতে পারো, তাহলে সবচেয়ে ভালো হয়। তোমরা যখন আমি পড়াচ্ছি তখন ডিসপ্লেতে হাত দিবা না। ডিসপ্লেতে তোমরা হাত দাও, তাহলে ওটা আমার এখানে দাগ পড়ে যাবে। তাহলে আমরা শব্দ অর্থ পাইলাম, শব্দ অর্থ পাইলাম, তারপর বাক্য গঠন পাইলাম। এরপরে শূন্যস্থান পূরণ। 5টা থাকবে শূন্যস্থান পূরণ, বুঝো তোমরা এটা ক্লাস 3, 4, 5 করতে করতে আসতেছো। শূন্যস্থান পূরণ থাকবে। শূন্যস্থান বলতে 5টা দিতে হবে, 5টায় 5 নাম্বার পাবে। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন, এই যে এবার কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 5টা থাকবে। পাঁচ 5টা থেকে 5টা উত্তর দিতে হবে। তো এখানে আমরা কিভাবে লিখবো? যেমন 5 নম্বর লেখার পর ক লেখার পরে, ক লেখার পর শুধু 1 লিখবো? ক লেখা 3 লেখা রাখবো না, 5 লাগবো। 5 লাখ, 5 লাগবো। 5 লেখার পরে, পাশে যদি ক হয়, ক, ক এর, ক লিখলাম। ক এর যদি উত্তর হয় 1, তাহলে 1 লেখা, 1 লেখলা। 1 লেখার পরে যেটা উত্তর হবে, যেমন এটা যদি উত্তর হয় এটা পুরোটা লিখে দিতে হবে। এটা উত্তর হলে এটা পুরোটা লিখে দিতে হবে। যেটা উত্তর হবে সেটা পুরোটা লিখে দিতে হবে, ঠিক আছে? এইভাবে লিখতে হবে। তারপরে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ। তোমাদের বইতে কিছু বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে। শুধু এতটুকুই না, এর বাইরেও, যেমন এখানে দেখো, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, যে কোনো একটা আসবে, হয়তো বিপরীত শব্দ আসবে অথবা সমার্থক শব্দ আসবে। তবে এটা মনে রাখো যে বিপরীত শব্দ, সমার্থক শব্দ মোস্ট অফ দ্য টাইম বইয়ের ভিতরে যে যা আছে তার ভিতর থেকেই আসবে। এমনও হতে পারে বইয়ের ভিতরে এই শব্দটা আছে, কিন্তু বইয়ের ভিতরে এটা বিপরীত শব্দের অপশনে নাই, সেটা আসতে পারে। এর জন্য তোমাদের যে একটা বিভিন্ন বৃত্তির গাইড আছে, সেই গাইড থেকে তোমাদের অতিরিক্ত প্র্যাকটিস করার অপশন থাকবে। সেই অপশন থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবা, প্র্যাকটিস করতে হবে আর কি। তো এখানে 6 নম্বরে বিপরীত শব্দও থাকতে পারে অথবা সমার্থক শব্দও থাকতে পারে, যে কোনো দুইটার একটা থাকবে, হয়তো বিপরীত শব্দ থাকবে, নয়তো সমার্থক শব্দ থাকবে। এটা 6 নম্বর গেল। এরপর হচ্ছে 7 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন।
উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত, এটা ছোট ছোট করে দিতে হবে, বেশি বড় না। চারটা দিতে হবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার, 4 দুগুণে 8 নাম্বার পাবা। ছোট, খুব বেশি বড় করা যাবে না, যে এত বড় করা যাবে না যাতে বড় প্রশ্ন কাছাকাছি চলে যায়। এই যেমন এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশে বাঙালি ছাড়া কারা বাস করে? এক এক দুই লাইনের ভিতরে লেখা যায়, খুব বেশি বড় করা যায় দরকার নেই। তো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে চারটা থাকবে, চারটায় দিতে হবে, প্রত্যেকটার জন্য তোমরা 2 নাম্বার পাবা। এবার আসো বিস্তৃত প্রশ্ন, বড় প্রশ্ন, যেটাকে আমরা বড় প্রশ্ন বলি, বড় প্রশ্ন বলি, সেটা 3টা দিবা, প্রত্যেকটার জন্য 5 নাম্বার। ঠিক আছে, এটা একটু বড় করে লিখতে হবে, যেহেতু একটা বড় প্রশ্ন। বিস্তৃত প্রশ্ন, একটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, অহংকারী ও অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত কি হয়? তুমি অহংকার করবে না কেন, 3টি কারণ লিখো। এটা অনেক সময় দেখা যায় যে 3টি কারণ চাইছে, তোমরা 4টাও লিখে দাও, 5টাও লিখে দাও, এটা করা যাবে না। 3টা চাইছে মানে আমাকে 3টাই লিখতে হবে, 3টাই বেশি দরকার নেই। 1 নাম্বার দিয়ে, 2 নাম্বার দিয়ে, 3 নাম্বার দিয়ে, 3টা লিখে এভাবে লিখতে হবে। ভবিষ্যতে যখন আমি অন্য আরো ক্লাস করব, তখন তোমাদের এটা আরো বিস্তারিত, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যখন আমি ক্লাস নিব, তখন এটা বিস্তারিত আরো বলবো। এরপরে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখুন। একটা কবিতা থাকবে, কবিতা কিছুটা উঠাই দেবে, সেখান থেকে তোমাকে মূল ভাব লিখতে হবে। অথবা একটা নির্দিষ্ট কবিতা বইলা দিবে যে ওই কবিতার মূল ভাব লিখো, যেমন এখানে বলা আছে সংকল্প কবিতার মূল ভাব লিখো। এরকম যদি কবিতা বইলা দেয়, তখন তোমাদের প্রত্যেকটা কবিতার পরই তোমার মূল ভাবের অপশন আছে, সেখান থেকে আহ বই থেকেই মূল ভাবটা মুখস্থ করে নিবা, করে নিবা, ওইটাই লিখে দিবা। আর যদি এমন হয় যে একটা প্যাসেজ উঠে গেছে বই থেকে, কোনো এটা আছে গদ্য, এখানে খেয়াল করো যে কবিতাই আসবে সবসময় এমন না, গদ্য অনুচ্ছেদ আসতে পারে, যে গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখো। তোমাদের যে বই আছে, বই থেকে একটা গদ্য, গদ্য থেকে কয়েকটা লাইন উঠে দিল, যেমন 5টা লাইন উঠে দিল বা 6টা লাইন উঠে দিল, এটার মূল ভাব লিখতে বললো, 5-6 লাইনে একটু বেশিই দেবে সাধারণত, 8-10 লাইন দেবে, এখান থেকে তোমাকে মূল ভাব লিখতে হবে। তখন তুমি মুখস্থ করলে হবে না, ওটা থেকে বুঝে তোমার নিজের মতো করে লিখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা বৃত্তি পরীক্ষা, পাশ ফেলের কোনো পরীক্ষা না, যে তুমি পাশ করবে অথবা ফেল করবে। এখানে বৃত্তি পাবা অথবা পাবা না, অথবা ইয়েস অথবা নো, এটা পাশ ফেলের কোনো ব্যাপার নেই। এই কারণে তোমার প্রশ্ন একটু ক্রিটিক্যাল এবং কঠিনই হবে, ধরে নিতে হবে, যেহেতু আর একটা বিষয় আছে, এখানে কোনো অপশন দিচ্ছে না কিন্তু, যে এইটা না পারলে ওইটা লিখবা, ওইটা না পারলে ওইটা লিখবা। আমাদের স্থানীয় পরীক্ষায় যেমন অপশন থাকে, স্কুলের পরীক্ষায় এখানে কোনো অপশন থাকবে না। তাহলে অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ যত বড় থাকবে, খেয়াল করবা অনুচ্ছেদ যত বড় থাকবে, তোমার মূল ভাব যাতে অনুচ্ছেদের থেকে অর্ধেকের কম হয়, অর্থাৎ 3/1 অংশ, মূল ভাব হবে অনুচ্ছেদের 3/1 অংশ। অনুচ্ছেদ থেকে মূল ভাব যাতে বড় না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তোমরা আমাদের স্কুলে যখন লেখো তখনও খেয়াল রাখবা, যে একটা অনুচ্ছেদ উঠাই দিছে, তুমি মূল ভাবটা লিখছো, সময় আছে মনে করে মূল ভাব আরো বড় করে ফেলছো, না, মূল ভাব ছোট হবে, সংক্ষেপে প্রিসাইজ হবে, এটা ছোট করে লিখতে হবে। তো সংক্ষেপে লেখা 3/1 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা যখন বিসিএস এ মূল ভাব লেখা, এবার 3/1 লিখতাম। এরপর দেখো, এখানে আছে 10 নম্বরে ভাষারীতির পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল। ভাষারীতির পরিবর্তন, এটা সাধু ভাষা, চলিত ভাষা, অত 5টা সাধু ভাষার শব্দ থাকবে, তোমাকে চলিত ভাষায় পরিবর্তন করা লাগতে পারে। যেমন এখানে কি আছে, এটা একটু পরে দেখাচ্ছি। সাধু ভাষা থাকবে, সেটা চলিত ভাষায় করতে হবে, অথবা চলিত ভাষা থাকবে, তোমাকে সেটা সাধু ভাষায় পরিবর্তন করতে হবে। এভাবে তোমাকে পরিবর্তন করতে হবে। পদ নির্ণয়, মানে যে 5 প্রকার পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বা সব্যয় পদ বা অব্যয় পদ, এভাবে এইভাবে আসবে না, সব্যয় অব্যয় আসবে না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো একটা শব্দ উঠাই দেবে, এটা কি পদ, সেটা তোমাকে লিখতে হবে, যে এটা বিশেষ্য নাকি বিশেষণ, নাকি সর্বনাম, নাকি অব্যয়, নাকি ক্রিয়া, এইভাবে তোমাকে পদ নির্ণয় করতে হবে। আর একটা হচ্ছে ক্রিয়ার কাল। আমরা জানি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3টা কাল আছে, তোমাকে ক্রিয়ার কাল লিখতে হবে, অথবা ক্রিয়ার কালে পরিবর্তন করতে হবে। যেমন এখানে 10 নম্বর এখানে লেখা আছে যে নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলো বর্তমান কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো। এটা ভবিষ্যৎ আছে, বর্তমানে তোমাকে করতে হবে। অথবা এমনও হইতে পারে ভবিষ্যৎ থাকবে, সেটাকে তোমাকে বর্তমান বানাতে হবে, অথবা অতীত বানাইতে হবে। এরকম বিভিন্ন কালে তোমাকে পরিবর্তন করতে হবে, এভাবে হতে পারে, ঠিক আছে। তো তোমাকে এই সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। মানে পরেরটা যদি যাই, তাহলে এখানে আছে
এটা বুঝলাম। 11 নম্বরটা, অনুচ্ছেদ। পাঠ্য বই বা সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করুন। ওই যে ডাব্লিউএস কোশ্চেন, যেটাকে আমরা ইংলিশে ডাব্লিউএস কোশ্চেন বলি, প্রশ্ন তৈরি করা। ঠিক একই রকম তোমাকে প্রশ্ন বানাইতে হবে। অথবা এটাও আসতে পারে, একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, সেই অনুচ্ছেদ থেকে তোমাকে 5টা প্রশ্ন বানাইতে হবে। অথবা তো বিরাম চিহ্ন দিতে, বিরাম চিহ্ন তোমাকে পূরণ করতে, বিরাম চিহ্ন দিতে হবে। কোথায় কোথায় কোন চিহ্ন বসবে, দাঁড়িয়ে বসবে, কমা বসবে, সেমিকোলন বসবে, এগুলো তোমাকে দিতে হবে। যেমন এখানে এটা আছে কি, একটা বিরাম চিহ্ন বসা। তো এখানে এরকম বিরাম চিহ্ন আমরা যখন এটা সামনের দিকে আরো পড়বো, তখন এরকম প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, সেটা যেখানেই হোক না কেন। এরপরে 12 নম্বর যেটা আছে, যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন। তোমাকে 5টি, তোমাকে যুক্ত বর্ণ বিভাজন করতে হবে। এখন যুক্ত বর্ণ দেওয়া থাকবে, যেমন কি একটা যুক্ত বর্ণ দেওয়া আছে, এই যুক্ত বর্ণটাকে তোমাকে 2 ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে ভাগ করার পরে, মানে 2 ভাগ হইতে পারে, 3 ভাগও হইতে পারে, যুক্ত বর্ণ তিনটা মিলেও যুক্ত বর্ণ হতে পারে। ভাগ করার পরে তারপর তোমাকে একটা, প্রত্যেকটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। কয়টা করবে? একটা। তোমাকে যখন 2টা বলে দিবে তখন 2টা করবে। এখানে বলে দিছে কোনো কিছু বলা নেই, তার মানে একটা শব্দ গঠন করবা। ঠিক আছে। এরপরে, পরেরটা আছে এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ, এটা তোমাদের বইয়ের ভিতরে কিছু এক কথায় প্রকাশ আছে, এবং অতিরিক্ত এক কথায় প্রকাশের জন্য তোমাদের গাইড বই ফলো করতে হবে কোনো একটা ইয়ার, সেখান থেকে তোমাদের এক কথায় প্রকাশ অতিরিক্ত যেগুলো আছে সেগুলোর জন্য পড়তে হবে। যেমন এক কথায় প্রকাশ 5টা থাকবে, 5টা উত্তর দিতে হবে। তোমাদের এক কথায় প্রকাশ, অতএব এগুলো মুখস্থ করতে হবে, অনেকটা মুখস্থগত বিষয়গুলো। এরপরে যদি আমরা সেই ফর্ম পূরণকরণ, এটা তোমরা ফর্ম পূরণ করতেছো, 3-4 করছো। ফর্ম নাম থাকবে, তারপরে যে কোনো একটা বিষয়ের উপরে ফর্ম পূরণ করতে দিবে। যেমন হয়তো এমন হতে পারে তুমি স্কুলে বার্ষিক খেলায় অংশগ্রহণ করতেছো, সেই সম্পর্কিত একটা ফর্ম তারা দিয়ে দিবে, সেটা তোমাকে পূরণ করতে হবে। আহ, এবং একটা ফর্ম হতে পারে, অথবা একটা আবেদনপত্র হতে পারে। ফর্ম পূরণ করে থাকতে পারে, অথবা আবেদনপত্র। যেমন এখানে একটা আবেদনপত্র দেওয়া আছে, ফর্ম পূরণ করো, অথবা আবেদনপত্র লিখো। সে আবেদনপত্র, যেটাকে আমরা দরখাস্ত বলি, সে একটা দরখাস্ত তোমাকে, আবেদনপত্র বা দরখাস্ত তোমাকে লিখতে হবে। অথবা আমাদের এগুলো শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন তোমার দরখাস্ত লিখবা, তখন তুমি কি তোমার নিজের নাম দিয়ে লিখবা, তোমার স্কুলের নাম দিয়ে লিখবা? না, খেয়াল করবা দরখাস্ত লেখার সময় এখানে কি নাম দেওয়া আছে, নাবিল। তাহলে এই নামটাই তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে। এখানে স্কুলের নাম দেওয়া আছে কি, পদ্মাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমাকে এইটাই ব্যবহার করতে হবে। তুমি তোমার নিজের নাম দিয়া, তোমার নিজের স্কুলের ঠিকানা দিয়েলে নাম্বার অবশ্যই কম পাবে। এরপরে যদি বাংলার লাস্টটা দেখি, সর্বশেষ কি আছে, সর্বশেষ আছে রচনা লিখো। রচনা লিখবে। এখানে 2টা কথা আছে, একটা সূত্র সহ আর একটা হচ্ছে উন্মুক্ত। সূত্র সহ কিরকম আর উন্মুক্ত কিরকম, ব্যাপারটা হচ্ছে যেমন এখানে দেখো, 150 শব্দের ভিতরে রচনা লিখতে বলছে। এখন 150, এখানে উল্লেখ করা আছে কিনা? না, এখানে উল্লেখ করা নাই 150। তোমার যদি ওখানে উল্লেখ করা থাকে 150 শব্দের ভিতরে, তার মানে কি তুমি গুনে গুনে 150 এটাকে তুমি গুনতে থাকবা? না, তোমাকে আর কমপক্ষে 150 হলেই হবে, যেন খুব বেশি বড় না হয়ে যায়। যেমন 300, 350 এমন যাতে না হয়, 150 থেকে 200 ভিতরে থাকলেই enough। তো তোমাকে পরীক্ষা বাদ দিয়ে আর শব্দ গুনতে হবে না। যদি কখনো পরীক্ষা হলে দেখো যে 150 শব্দের ভিতরে, তো তোমরা আগেই ধারণা নিয়ে যাবা, তুমি 1 পৃষ্ঠা লেখলে তোমার ওই 1 পৃষ্ঠার ভিতরে কয়টা শব্দ থাকে, এটা একটা ধারণা নিয়ে যাবা। সেই অনুসারে এক একজনের এক এক রকম হয়, কারো শব্দ কম হতে পারে, কারো বেশি হতে পারে, সেই অনুসারে তুমি পৃষ্ঠা মাইপে লিখে দিবা। এনাফ। 180 পৃষ্ঠা, 80 নম্বর, মানে 80 শব্দ টার্গেট করে লিখলেই হবে। আর যদি এখানে উল্লেখ না থাকে, তাহলে তোমার স্বাধীন মতো তুমি লিখবা। আর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সূত্র সহ বা উন্মুক্ত। সূত্র সহ বা উন্মুক্ত বিষয়টা হচ্ছে, যেমন দেখো এখানে আছে ক আমাদের দেশ, খ আছে তোমার জীবনের লক্ষ্য, গ আছে সুন্দরবনের প্রাণী। এখানে কোনো সূত্র দেওয়া নাই। দেওয়া নাই বলতে, আমাদের দেশ দেওয়ার পরে, তারপরে মনে করো সূত্র যদি দেওয়া থাকে, তাহলে বিষয়টা এরকম ভূমিকা দেওয়া থাকবে, তারপর আমাদের দেশের বর্ণনা দেওয়া থাকবে, তো বিভিন্ন এরকম
কোটেশন কোটেশন দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে, আমাদের এরকম কোটেশন দেওয়া থাকে, তাহলে এর সূত্র, তাহলে তোমাকে ওই যে সূত্রগুলো লিখতে বলছে, যে সূত্রগুলো থাকবে ওগুলোই তোমাকে লিখতে হবে, তুমি অতিরিক্ত কোনো কোটেশন বাড়াই লিখতে পারবে না। আর যদি সূত্র না থাকে উন্মুক্ত, তাহলে এটা হচ্ছে উন্মুক্ত, যেমন কোনো সূত্র দেওয়া নাই, উন্মুক্ত পদ্ধতি আছে, তোমার ইচ্ছা মতো তোমার স্বাধীন মতো তুমি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বাংলাটা মোটামুটি একটু ধারণা পাইলাম। আর একটা এখানে বলছে প্রশ্ন মধ্যে ডোমেইন ভিত্তিক, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। জ্ঞানমূলক বলতে ওই যে ছোট প্রশ্ন, জ্ঞান মুখস্থ করে দিতে হয়, অনুধাবন একটু বুঝে দিতে হয়, প্রয়োগ কোনো একটা উদাহরণ দেওয়া থাকবে, উদাহরণ দেওয়ার পর সেটাকে তোমাকে প্রয়োগ করতে হবে। আর উচ্চতর দক্ষতা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটাকে বলা হয় উচ্চতর দক্ষতা। ঠিক আছে, তো আমরা বাংলাটা সম্পর্কে মোটামুটি ধারণা পাইলাম। এর পরবর্তীতে যখন আবার আমরা এভাবে আহ, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা ক্লাস নিতে। যখন আমরা প্রতি সপ্তাহে একটা ক্লাস নেবো, এই সম্পর্কে আরো ধারণা পাবা, আর ক্লাসে আরো বিস্তারিত ধারণা পাবা। এরপরে আমরা ইংলিশে চলে যাচ্ছি। ইংলিশে এখানে দেখো, ইংলিশও একই রকম, 100 নম্বরের প্রশ্ন থাকবে, 2.5 ঘন্টার সময়। দেখ কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, দেখেছি এটা। ক্লাসকে করতে স্যার এই ক্লাসকে করতে শনিবার হবে। আমি চেষ্টা করবো সপ্তাহে একদিন ক্লাস নিতে। শনিবার নিতে পারি বা কখন নিতে পারি সেটা বলতে পারবো না, চেষ্টা করব। আর স্যার রেকর্ড, আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবা রেকর্ডটা। ঠিক আছে, আমি রেকর্ড রাখতেছি। ঠিক আছে। ওকে। আর একটা বিষয় হচ্ছে স্যার যে, পাশে আহ, থেকে কোনটা আছে? হ্যাঁ রেকর্ড করতেছি, সমস্যা হবে না, পরে তোমরা দেখতে পাবে। আমি এটা লিঙ্ক রেকর্ড করে আমার স্যার আমার ফার্স্ট, ইউটিউব, একদম ফার্স্ট থেকে আছে স্যার। হ্যাঁ ফার্স্ট থেকে রেকর্ড আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পরে কথা বলো, এখন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন না থাকলে এখন কথা বলার দরকার নেই। ওকে, আমি তখন, তো দেখো আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। আমরা আজকে ক্লাসে আসলে সবটা শেষ করতে পারি কিনা জানি না, কারণ আমার এটা পেইড ইয়া না, পেইড না, যার কারণে 40 মিনিটে, 40 বা 45 মিনিটে শেষ হয়ে যায়, 40 মিনিটে মনে হয় যে শেষ হয়ে যায়। তো 40 মিনিট পর যদি তোমাদেরকে আমি বলে দিই যে আবার আসো, তাহলে তোমরা আসবে না, তো 40 মিনিট আজকে শেষ হয়ে যাবে। বাকি অংশটুকু আবার পরের দিন দেখাবো, পরের কোনো ক্লাসে দেখাবো। ঠিক আছে, আমরা পরের পরটা যাচ্ছি। এখানে আছে ইংরেজির জন্য, দেখো এটা 100 নম্বর, এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে রিড দ্য টেক্সট ডায়লগ। এখন আমরা যখন স্কুলে প্রশ্ন করি, প্রশ্ন করার সময় বেশিরভাগ সময় টেক্সট থেকেই প্রশ্ন করি, একটা সিন উঠাই দিই, টেক্সটই উঠাই দিই, একটা প্যারা সিন উঠাই দিই। কখনো আমরা এমন সিন উঠাই না যেখানে ডায়লগ দেওয়া আছে। কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা মনে রাখতে হবে, বৃত্তি পরীক্ষায় তোমার টেক্সট আসতে পারে অথবা ডায়লগও আসতে পারে, দুইটার যে কোনো একটা আসতে, টেক্সট আসতে পারে, আবার দেখো টেক্সট আসতে পারে, ডায়লগও হতে পারে। এখন তোমাদের বইতে ডায়লগও দেওয়া আছে, সেখান থেকে একটা ডায়লগ আসলো, ডায়লগ দিয়ে সেই সেই সম্পর্কিত প্রশ্ন আসলো, কিন্তু তোমাদের পড়ার সময় টেক্সট এবং ডায়লগ ওই দুইটাই থাকে। আমরা টেক্সটটা যেটা থাকে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি বেশি, আর ডায়লগ যেটা থাকে সেটাকে কম গুরুত্বপূর্ণ মনে করি না, দুইটা কি পড়তে হবে। ঠিক আছে, তারপরে 1 2 3 এই প্রশ্ন উত্তর দিতে হবে। টেক্সট ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5। পঞ্চম শ্রেণীর যে তোমাদের বই আছে সেই বই থেকে তোমাদের টেক্সট আসবে, সেই টেক্সট নিয়ে কিছু প্রশ্ন থাকবে, তোমাদের শুধুমাত্র টেক্সটটাই কমন থাকবে, কিন্তু ভিতরে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা হুবহু কমন পাবে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো 1 নম্বরে কি আছে, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং। ম্যাচ করতে হবে, অর্থ অনুসারে ম্যাচ করতে হবে, যেটা আমরা করতেছি, নিয়মিত করি। সেটা প্রশ্নটা একটা দেখি, এরকম কলাম এ থাকবে, এ কলাম, আর এই পাশে বি কলাম থাকবে, কলাম এর সাথে বি। তোমাদের এইভাবে লিখতে পারো, যেমন এর সাথে যদি, যেটা মিলবে এর সাথে যদি 3 মিলে, তাহলে A+3 লেখার পরে
কমা দিয়ে তারপরে আহ, ওই শব্দটা উঠাইয়া প্লাস দিয়া তিনে যেটা আছে সেটা দিয়ে দিতে পারবে, এভাবে দিবে। ঠিক আছে, তাহলে সহজে টিচার বুঝতে পারবে। আমরা যখন এগুলো নিয়ে ক্লাস নিব তখন আরো বিস্তারিত বলবো। তারপর হচ্ছে 2 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন অর্থ। আগের মতোই বাক্য গঠন করতে হবে, যেটা আমরা এখন করি না। আমাদের এখন বর্তমান ইয়েতে বাক্য গঠন থাকে না, কিন্তু এটা বাক্য গঠন করতে হবে। বাক্য গঠন করার সময় অবশ্যই মনে রাখতে হবে টেক্সট রিলেটেড বাক্য গঠন করলে সবচেয়ে বেটার হয়। যেমন এখানে যে টেক্সটটা আছে, বুলবুস ফ্যামিলি, এই রিলেটেড যদি বাক্য শব্দ থাকে সেই রিলেটেডই তুমি বাক্য গঠন করার চেষ্টা করবে, না পারলে নিজের মতো করে করবা, কিন্তু ফাঁকা রেখে আসা যাবে না। আবার যদি অন্য কোনো প্যাসেজ থেকে আসে, আশা করি অন্য প্যাসেজ থেকে আসবে না, যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজের ভিতর থেকেই বাকি গঠনটা থাকবে। এই তোমরা এভাবে দেখাও না, রেডমি 9 এভাবে দেখাইলে তো ক্লাস নেওয়াটা কঠিন হয়ে যাবে। তোমরা সময়ের সাথে সাথে আরো অ্যাক্টিভ হতে হবে, বুঝতে হবে। স্ক্রিনে হাত দিও না, এটা যাচ্ছে না কেন? দেওয়ার কথা তো, আমারটা আমি বুঝতে পারি, এটা বুঝতে পারি না কেন? আচ্ছা, কেউ স্ক্রিনে হাত দিও না, স্ক্রিনে হাত দিলে দাগ পড়ে যায়। ওকে, তারপর আসি মেক দ্য মিনিং। এটা হইলো মেক দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। মানে শব্দ থাকবে, ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড থেকে তোমাকে বাক্য গঠন করতে হবে। 3 নম্বর আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স। সেন্টেন্সের পরে অ্যাস ও দেওয়া আছে, মানে কি একটা বাক্য হতে পারে অথবা একাধিক বাক্য হতে পারে, কারণ অ্যাস দেওয়া আছে, সেন্টেন্স অ্যাস দেওয়া আছে। সেটা তোমাদের এক বাক্যে লিখতে হবে, ইন সেন্টেন্স একটা বাক্য অথবা একাধিক বাক্য, একের চেয়ে বেশি হতে পারে। সিক্স শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন উইল বি, ছয়টা ছয়টা প্রশ্ন থাকবে, অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ছয়টা প্রশ্ন থাকবে, ছয়টার উত্তরই তোমাকে দিতে হবে। যেমন এখানে ছয়টা প্রশ্ন আছে, ABCDEF, ছয়টা প্রশ্ন থাকবে, ছয়টার উত্তর দিবে, 318, প্রত্যেকটা 3 নম্বর করে। ঠিক আছে, যেমন যেখানে এক্সপ্লেইন হিসেবে ব্যাখ্যা করতে হবে, অথবা এক্সপ্লেইন না চাইলে তোমাকে ওই সব প্রশ্নটা সরাসরি উত্তর দিতে হবে। খুব বেশি বড় করা যাবে না। দেখা গেছে তুমি প্রশ্ন চাইছে একভাবে, তুমি ওই শব্দগুলো প্যাসেজের ভিতরে দেখছো, দেখার পরে ওখান থেকে কয়েকটা লাইন প্যাসেজ থেকে উঠাই দিছো, তুমি নাম্বার পাবা না। ঠিক আছে, তোমাকে প্রশ্নে যা চাবে সেই অনুসারে তোমাকে উত্তর করতে হবে, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা যদি পরেরটায় যাই, রিড দ্য টেক্সট ডায়ালগ। এখানেও টেক্সট থাকতে পারে অথবা ডায়ালগ থাকতে পারে। অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4, 5 and 6। দেন টেক্সট ডায়ালগ উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5। এখানে বলা আছে নট বি গিভেন, দেওয়া হবে না। উইল নট বি গিভেন, দেওয়া হবে না, অর্থাৎ এটা প্যাসেজ মানে তোমার যে ইংলিশ ফর টুডে বই আছে, বই থেকে থাকবে না। অর্থাৎ আমরা 1 থেকে 3 এটা হবে সিন, 4, 5, 6 এটা হচ্ছে আনসিন, মানে অদেখা। তো এখানে আনসিন থেকে তোমাকে উত্তর করতে হবে। আনসিন এটা বই থেকে তোমরা যে গাইড পড়বা সেই গাইড থেকে কমন আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তোমাকে ধারণা রাখতে হবে। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, এগুলো প্র্যাকটিস করো, গাইড থেকে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে তুমি পারবে। আর যদি তুমি যেটা কোত্থেকে আসবে আমি তো জানি না, পড়ারও দরকার নেই, যেখান থেকে আসে পারবো আমি, সেটা যদি তুমি মনে করো তাহলে তুমি পারবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো এখানেও একই রকম ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে ফিলিং দ্য ব্লাঙ্কস মানে কি, তোমাকে শূন্যস্থান থাকবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এই যে যেমন এখানে কিছু শূন্যস্থান আছে, সেই শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে। ব্লাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বক্স দেওয়া থাকবে, এই বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো দিয়ে তোমাকে পূরণ করতে হবে এগুলো। ঠিক আছে, এরপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে কি MCQ যেটাকে বলা হয়। MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে। এখানে যেমন এরকম এক- পাশের A দিয়া যেটা উত্তর হবে সেটা দিতে হবে, B দিয়ে যেটা উত্তর হবে সেটা দিতে হবে, পুরোটা লেখার দরকার নাই। যদি উত্তর হয় ইনে ক্যাজ, তাহলে ইনে ক্যাজ দিয়ে দেবে। যদি হয় ইনে বক্স, তাহলে 2 লিখে ইনে বক্স দেবে। মিমি, ওয়াস, বট, এটা পুরোটা লেখার কোনো দরকার নেই, শুধু উত্তরটা দিয়ে দিলেই হবে। এরপরেও একই রকম 6 নম্বরটা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স।
5 short constructed response questions will be given and students will have to answer all of them. সকলগুলো 5টা দেওয়া থাকবে, 5টার দিতে হবে 3×15, এখানে 6টা দেওয়া থাকবে, 6টা এখানে কিন্তু 6টা 318, আর এখানে আছে 3×15, 6 নাম্বারটা। ওকে, তারপর আছে 7 নাম্বার, এটা হচ্ছে মেক ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই ডাব্লিউএস কোশ্চেনটা এই 6টার 6 নাম্বার পাওয়ার জন্য তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। এর জন্য তোমাকে টেন্স জানতে হবে, এর জন্য তোমাকে নাম্বার জানতে হবে, এর জন্য তোমাকে পার্সন জানতে হবে, কিছু গ্রামার জানতে হবে, ঠিক আছে, কিছুটা গ্রামার জানতে হবে। যদি তুমি গ্রামারটা মোটামুটি আয়ত্ত করতে পারো, বিশেষ করে টেন্সটা খুব ভালো আয়ত্ত করতে পারে, তাহলে এটা তুমি করতে পারবে। ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেন, এর জন্য তোমাকে গ্রামারটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। Students will make question with the underline word, কিছু শব্দ দেওয়া, মানে একটা বাক্য দেওয়া থাকবে, বাক্য একটা শব্দ আন্ডারলাইন করা থাকবে, যাতে তুমি এমনভাবে প্রশ্ন করবা উত্তর যাতে হয়, যেমন এটা যাতে উত্তর হয়, ঠিক আছে, এমনভাবে প্রশ্ন করতে হবে। এটা যখন আমরা এই এমন দাগাইলে হয়, এটা যখন আমরা আরো ক্লাস নেব তখন এগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে। তো তারপরে দেখো রিয়ারেন্স, কিছু শব্দ থাকবে খুব, এগুলো থাকবে এলোমেলো। এই এলোমেলো শব্দগুলোকে তোমাকে সাজাই একটা বাক্য গঠন করতে হবে, যেটাকে মিনিংফুল বাক্য যাতে হয়। এটা হচ্ছে রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, রিয়ারেন্স টু গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল টেক্সট স্টোরি। তোমার কিছু শব্দ এলোমেলো থাকবে, যেমন এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে এলোমেলো ভাবে। এই ক্লাসটা 10 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, ঠিক আছে। 40 মিনিটের ক্লাস, তো আমরা পেইড থাকলে আরো বেশি সময় নেওয়া যায়, যেহেতু পেইড না, তো এই ক্লাস 40 মিনিট সময় নেওয়া যায়। তাহলে আজকের আমরা এই 40 মিনিটের পরে নতুন করে আর কারো প্রবেশ করার দরকার নেই, আমরা 40 মিনিট ক্লাসটা শেষ করে দিব। কেউ কোনো কিছু বাকি থাকলে আমি আবার ক্লাসে, তোমাদের যখন ক্লাস নিব তখন ক্লাসে জানাই দিব যে আমি আবার কবে ক্লাস নিব। শেষ করতে পারবো না মনে হচ্ছে। তো চেষ্টা করবো এই সপ্তাহের ভিতরে একটা ক্লাস নিতে, তখন আবার বাকি আমরা পড়াশোনা করব। আর ক্লাস তারপর যদি সময় থাকে তো আমরা হয়তো 5টা ম্যাথ করব, একটা গ্রামারের আইটেম বুঝবো, এরকম আমরা অনলাইনে চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে তোমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ডের আমি আপলোড, আজকে যেদিন ক্লাস হবে তার পরের দিন আমি আপলোড করে দিব, আপলোড করে দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিব। তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব পেজে গেলে ক্লাসগুলো দেখতে পাবে। আহ তারপর দেখো 8 নম্বরে কি বলছিলাম, রিয়ারেন্সে রিয়ারেন্স রিয়ারেন্স দুইভাবে হতে পারে। এটা হচ্ছে একটা শব্দ দিয়ে থাকতে পারে, রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার, বিভিন্ন শব্দ থাকতে পারে, এই শব্দগুলো তোমাকে রিয়ারেন্স করতে হতে পারে, যেটা বর্তমানে তুমি করতেছো। শব্দগুলো এলোমেলো থাকে, সেই শব্দগুলোকে তুমি রিয়ারেন্স করো। অথবা আরেকটা কি বলছে, রিয়ারেন্স দ্য গিভেন সেন্টেন্স, কতগুলো শব্দ বাক্য থাকবে, সেই এখানে দেখো, এখানে 5টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা 6টা বাক্য আছে। 6টা বাক্য আছে, এটা ক্যামেরা অফ করে রাখো, তোমার ক্যামেরা অফ করে রাখো। 6টা বাক্য থাকবে, সেই বাক্য 6টার ভিতরে কোনটা আগে হবে কোনটা পরে হবে এরকম সাজাইতে হবে। যেমন এখানে ওয়ান্স দেয়ার লিভড এ ফার্ম ইন এ ভিলেজ, এটা আগে হবে, বোঝাই যাচ্ছে। তো এটা আগে লিখতে হবে, তারপর পরে কোনটা লিখতে হবে, এভাবে তোমাকে সাজায়া লিখতে হবে। তাহলে রিয়ারেন্স আমাদের দুইভাবে আসতে পারে, ঠিক আছে, এই দুইভাবে লিখতে হবে। তোমরা আহ, শব্দের রিয়ারেন্সের সাথে পরিচিত হইলেও এই বাক্য রিয়ারেন্সের সাথে পরিচিত না। আমরা সময়ের সাথে সাথে এগুলোর সাথে পরিচিত পরিচিত হব, ঠিক আছে, আরো জানবো বুঝবো। এরপরে আমাদের আছে রিয়ারেন্স হইলো 7 নম্বর, হলো 7 নম্বরের পরে 8 নম্বরও হইলো, 8 নম্বর পরে 9 নম্বর, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। তোমাকে এখানে ক্যামেরা ক্যামেরা বন্ধ করে দাও, রেডমি নোট 9 যার ক্যামেরা বন্ধ করে দাও। তো দেখো, রিরাইট দ্য সেন্টেন্স, তোমাকে সেন্টেন্স রিরাইট করতে হবে, অর্থাৎ তোমার যে সেন্টেন্সটা থাকবে সেন্টেন্সটা তোমাকে আবার লিখতে হবে। সেখানে যেখানে স্মল লেটার দেওয়া থাকবে সেটা তোমাকে ক্যাপিটাল লেটার করতে হবে, যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হবে, এবং পাংচুয়েশন মার্ক, অর্থাৎ যেখানে দাড়ি কমা ফুল স্টপ বসবে, কমা বসবে, ফুল স্টপ বসবে, সেমিকোলন বসবে, হাইফেন বসবে, ইনভার্টেড কমা বসবে, সেই সব জায়গায় তোমাকে
এগুলো বসাইতে হবে। আর যেখানে স্মল লেটার হবে সেখানে স্মল লেটার রাখতে হবে, যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে ক্যাপিটাল লেটার বসাইতে হবে। এটা হচ্ছে 9 নাম্বার। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন মার্ক, এগুলো বসাইতে হবে। আমরা সময়ের সাথে সাথে এগুলো শিখবো, পুরো বছর ব্যাপী এগুলো শেখার চেষ্টা করব। এরপরে দেখো 9 নাম্বারটা আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল। এটা হইলো, এটা বন্ধ করে দাও। হ্যাঁ। এরপরে দেখো, এরপর আছে fill up the form, fill in the blanks using information related in the days, month, time, cardinal or ordinal numbers or words or figure। এটা বিভিন্ন রকম হতে পারে। এটা তোমাদের সময়ে থাকতে পারে, এখানে দিনগুলা পূরণ করতে হতে পারে, যে একটা দিনের পর একটা দিন, একটা দিন পর একটা দিন এভাবে, অথবা মাস দিয়ে হতে পারে, অথবা সময় দিয়ে সকালে সকাল 7টায় তুমি ক্লাসে যাও কখন, ক্লাস থেকে বের হও কখন, স্কুলে মানে খেলতে যাও কখন, এরকম সময় দিয়েও হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ভাবে হতে পারে। আমরা অনেকগুলো প্র্যাকটিস যখন করব তখন এটা সম্পর্কে বিস্তারিত জানতে বুঝতে পারবো। ঠিক আছে, একটা দুইটা দিয়ে এটা আসলে বোঝা কঠিন। সময়ের সাথে সাথে এগুলো প্র্যাকটিস করলেই পারবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট মার্কস, এখানে মার্কস দিয়ে আছে, আর মার্কসগুলো অবশ্যই কার্ডিনাল নাম্বারে লিখতে হবে। আমরা কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার সময়ের সাথে সাথে শিখবো। ঠিক আছে, এরপর আছে 11 নাম্বার কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্ব। এটার জন্য তোমাদের আহ, এটা ওই যে বলছিলাম ডাব্লিউএস কোশ্চেনের জন্য তো যেমন তোমাদের গ্রামার জানতে হবে, ঠিক একই রকম রাইট ফর্মস অফ ভার্বের জন্য তোমাদের গ্রামার জানতে হবে। এখানে তোমাদের টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। টেন্স বলে মাদার অফ গ্রামার। এইটা টেন্সটা যদি 12টা টেন্স তুমি খুব ভালো ধারণা করতে পারো, ভালোভাবে মুখস্থ করতে পারো, আয়ত্ত করতে পারো, কোন টেন্স সেটা তুমি চিনো, বুঝতে পারো, তাহলে তুমি এই যে রাইট ফর্ম ভার্বসও ভালো করবা, ডাব্লিউএস কোশ্চেনও ভালো করবা। অতএব তোমাকে মনে রাখতে হবে অবশ্যই টেন্সটা তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে, এবং রাইট ফর্ম ভার্বসের কিছু রুলস আছে, আমরা সেই রুলস গুলা শিখবো। রুলস শিখলে তুমি এগুলো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আর একটা রাইট ফর্ম ভার্বস গেল, কারেক্ট ফর্ম মানে একটা শব্দ এরকম দেখো, এখানে কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দটা সঠিক ভার্বে লিখতে হবে। এটা কি হবে, তোমার পুরো বাক্যটা পড়ে বুঝতে হবে যে এটা কোন টেন্স হবে, ভার্বটার কোন ফর্ম হবে, আইএনজি যুক্ত হবে নাকি ইডি যুক্ত হবে নাকি প্রেজেন্ট টেন্সই হবে। যেভাবে হবে সেই অনুসারে তোমাকে লিখতে হবে। আর লেখার সময় অবশ্যই শুধুমাত্র ওইটা লিখবা না, তোমরা পুরোটাই উঠাই দিবা, পুরো সেন্টেন্সটাই উঠাই দিবা, পুরো সেন্টেন্সটা উঠাই দিয়ে লিখবা। এরপর আছে দেখো রাইট এ সিম্পল পার্সোনাল লেটার্স। এটা তোমাকে পার্সোনাল লেটার অর্থাৎ তোমার ব্যক্তিগত চিঠি লিখতে হবে। ঠিক আছে, এখানে যেমন দেওয়া হচ্ছে সাপোজ ইউর, তার পার্সোনাল লেটার বলতে তুমি অফিসিয়াল লেটার না, যেমন দরখাস্ত না, অ্যাপ্লিকেশন না, তোমাকে চিঠি লিখতে হবে। রাইট এ লেটার টু আবি ডিসক্রাইবিং ইউর লাস্ট কাপ কোম্পানি। আমরা কিছুদিন ডিসেম্বরে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। তো যাই হোক, এরকম তোমার আহ, একটা লেটার থাকবে, সেই লেটার লিখতে হবে। এটা বন্ধুকে লিখতে পারো, বাবাকে লিখতে পারো, বড় ভাইকে লিখতে পারো, মামাকে লিখতে পারো। এরকম তোমার পার্সোনাল লেটার লিখতে হবে, এটা চিঠি যেটাকে আমরা বলি। রাইট এ শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং অর অ্যান্সারিং দ্য সেট অফ কোশ্চেন্স। এটা ওই যে একই রকম, তোমার কিছু অপশন দেওয়া থাকবে, কোটেশন দেওয়া থাকবে, সেই কোটেশন অনুসারে লিখতে হতে পারে, অথবা কোটেশন থাকবে না, তোমার নিজের ইচ্ছা মতো তুমি লিখতে পারবে। যেমন এখানে আছে ফ্রি ভাবে, মুক্তভাবে, কোনো কোটেশন দেওয়া নেই। যেমন হোয়াট ইউ ডু টু ইমপ্রুভ ইউর ইংলিশ, তুমি ইংরেজি শিক্ষার উন্নতির জন্য তুমি কি করতে চাও, এখানে কোনো কোটেশন দেওয়া নেই। তো কোটেশন দেওয়া থাকলে ওই কোটেশন অনুসারে লিখতে হবে, আর কোটেশন দেওয়া না থাকলে তুমি স্বাধীনভাবে লিখতে পারবা। আমরা রেকর্ড ক্লাসটা এখানে শেষ করে দিব।